3 বছর আগে এই চ্যানেলে আমি ইউটিউব ভিডিও স্টার্ট করি জাস্ট একটা পয়েন্ট মাথায় রেখে যে আমি যদি বাংলাতে একটা টপিক পড়াতে পারি তাহলে আমার জুনিয়রদের হেল্প হবে টপিকটা বুঝতে। আর তার সাথে সাথে টপিকগুলো আমার নিজেরও ক্রিস্টাল ক্লিয়ার হতে স্টার্ট করলো। তো অজান্তেই এই জিনিসটা আমার নিজের নিট পিজি প্রিপারেশনও অনেকটা হেল্প করেছে। আর এইবার নিট পিজি 2025 এক্সাম দিয়েছিলাম আর আমার র্যাঙ্ক এসছে 6000 মতো। যে যদি টোটাল স্টুডেন্টরা দেয় মোটামুটি এখানে 2.5 থেকে 3 লাখ, তো দেখা যায় টপ 2 to 3% মধ্যেই আছি। এই রেজাল্টের পরে আমি নিলাম ডিএনবি মেডিসিন। এইবার এই ডিএনবি মেডিসিনটা কি সেই টপিকটা বলার আগে আমি বলতে চাইছি এই প্রিপারেশানে কি কি ডিফিকাল্টি আমাকে ফেস করতে হয়েছে আর যে কোনো জেনারেল স্টুডেন্টেরই ফেস করতে হয়। তো সেই পয়েন্টগুলো আমি এখানে ভালোভাবে বোঝাতে চাইছি উইদাউট এনি ফিল্টার। তো স্টার্ট করা যাক। প্রথম যেটা বলবো সেটা হলো যারা আর্লি প্রিপারেশন নেয় তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। আর্লি প্রিপারেশন বলতে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার দিয়ে শুধুমাত্র কোচিং করলে বা ভিডিও দেখলেই হবে না, তার সাথে সাথে একদম ভালোভাবে যে জিটি এক্সামগুলো সেগুলো দিতে হবে, সেই এক্সামের রিভিউ করতে হবে আর নিজের প্রোগ্রেসটাকে মনিটর করতে হবে। আর এটা যদি সেকেন্ড থার্ড ইয়ার থেকে স্টার্ট করতে পারো তাহলে অনেকটাই মানে ফায়দা পাবে। এবার তোমরা ভাববে সেকেন্ড থার্ড ইয়ারে তো আমরা সমস্ত সাবজেক্ট পড়িনি, সমস্ত সাবজেক্ট পড়তে হবে না। তোমাদের যে সাবজেক্টগুলো মানে আছে ওখানে এক্সামের পরে বলে দেবে এই সাবজেক্টে এত মার্কস পেয়েছো, সেই সাবজেক্টগুলোই রিভিউ করো। অলরেডি থার্ড ইয়ার আস্তে আস্তে ট্রাই করো ম্যাক্সিমাম সিলেবাস কভার করে ফেলার, কারণ ফাইনাল ইয়ার আর টাইম থাকে না। তো আমাদের বন্ধুদের মধ্যে যারা স্টার্ট করেছিল তারা অনেকটাই এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে এই এক্সামে। তো এই একটা পয়েন্ট হলো। কিন্তু এইটা মানে এটা ভেবো না যে ইন্টার্নশিপ করাকালীন একদম পুরো ফাঁকি দিয়ে দেবো, ইন্টার্নশিপটা পুরোটাই পড়বো, এটাও করো না। কারণ ইন্টার্নশিপেই আমরা বুঝতে পারি কোন ফিল্ডে বা স্পেশালাইজেশনে আমার অ্যাকচুয়াল ইন্টারেস্ট। হয়তো আমার গাইনি সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগতো ডিউরিং ফোর্থ ইয়ার, কিন্তু যখন আমি অ্যাকচুয়াল গাইনি লেবার রুমে থাকলাম তখন আমি মনে হতো 5 মিনিটের জন্যও থাকতে পারছি না। তো অবভিয়াসলি ওই ফিল্ডে আমি প্রোগ্রেস করতে পারবো না। ঠিক সেরকমই কারোর কারোর যে অ্যাড্রেনালিন রাশ, কারোর কারোর অ্যাড্রেনালিন রাশ দরকার, সে গাইনি রুমে খুব ভালোভাবে পাবে। তাদের জন্য কিন্তু এই গাইনি স্পেশালাইজেশনটা খুবই ভালো। অনেকে আছে যে স্পেশালাইজেশন ডিসাইড করে ইনকামের অনুযায়ী, যেরকম অর্থোপেডিক্স বা গাইনিতে ইনকাম অনেকটাই বেশি হয়, তো একদম লাফিয়ে চলে যায়। বা অনেকে বলছে বলে রেডিওলজিতে খুব ভালো নিয়ে নিচ্ছে, কিন্তু দেখা গেছে একদম সাবজেক্ট নেওয়ার পরে ডিপ্রেশনে ভুগছে আর 1 বছরের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো এই জিনিসটার থেকে প্রিভেন্ট করার জন্য আমি এটাই বলবো, তোমরা একবার ইন্টার্নশিপটা করো, মোটামুটি পুরোটা ছেড়ো না। হ্যাঁ, রিপ্লেসমেন্ট চাইলে দিতে পারো, অবভিয়াসলি সেটা সব কলেজে থাকে না। তো প্রথম পয়েন্ট হলো আর্লি প্রিপারেশন স্টার্ট করো আর ইন্টার্নশিপটাও করো। মোটামুটি একটা যে নিস তোমরা বাজবে বা যে স্পেশালাইজেশন সেটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে। আর কি নেব তার থেকেও বড় কথা কোনটা নেব না এটা আরো বুঝতে সুবিধা হবে। যেরকম আমি বুঝে গেছিলাম সার্জিক্যাল ফিল্ড আমি নেব না। তো এই একটা পয়েন্ট। এরপরে সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেটা আমি ফেস করেছিলাম। ইন্টার্নশিপ এন্ডে আমার মোটামুটি একটা অ্যামাউন্ট জমে গেছিল। আমি এটাই ভেবেছিলাম 1 বছর পুরো মানে বাড়ি বসে পড়বো নিট পিজির জন্য। অবভিয়াসলি আমি একদম জিরো থেকে স্ক্র্যাচ থেকে স্টার্ট করছি, তো সেই অনুযায়ী আমি কোনো ডিউটি জয়েন করিনি। মোটামুটি ঠিকই ছিল, আমার সমস্ত টাকা স্টক মার্কেটেও ছিল। কিন্তু মাঝখানে হঠাৎ করে যখন স্টক মার্কেট ক্র্যাশ করে আমার সমস্ত টাকা কিন্তু ওই স্টক মার্কেটে আটকে গেল। ইভেন আমার বাবার সাথে একটা ইন্স্যুরেন্স ফ্রড হয়, যে একটা মোটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্সে আটকে গেল। আর তার মাঝে আরো একটা বাজে জিনিস হলো, সেটা হলো আমাদের বাড়িতে একটা বড় চুরি। তো এই প্রবলেমগুলো যে ফেস করলাম সেটা আগে আমি জানতাম না। তো এমনও হতে হয়েছে যে এক্সামের লাস্ট 2 to 3 মান্থে আমাকে ডিউটির জন্য কিছু কিছু জায়গায় যেতে হয়েছে। তো এই জিনিসটা আগে থেকে মাথায় রেখে এই কোনো প্ল্যান নিয়েও ডিউটি করব নাকি একদম ডিউটি করব না, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো মেন্টাল ফ্যাটিক। এই যে নিট পিজি এটা হলো লং ডিস্টেন্স রানিং এর মতো, যে 1 বছরের প্রিপারেশন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো লাস্ট 3 মান্থ। আর প্রবলেমটা এবারে কি হয়েছিল, হঠাৎ করে এক্সামটা পিছিয়ে গেল। আমি মোটামুটি ইনিশিয়েটের জন্য একদম ভালোভাবে পড়েছিলাম। লাস্ট ইনিশিয়েট যেটা মেতে হয়েছিল সেখানে আমার র্যাঙ্ক ছিল আমার সেই 2000 মতো। অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি আমি এখানে নন ক্লিনিক্যালে সাবজেক্ট অনেক ভালো ভালো কলেজেই পেয়ে যেতাম, কিন্তু আমার ক্লিনিক্যালে ইচ্ছে ছিল বলে আমি নিইনি। তো তারপর হঠাৎ করে যখন 2 থেকে 3 মাস পিছিয়ে গেল, আমার একটা মেন্টাল ফ্যাটিকটা এখানে খুব মানে এফেক্ট করলো, যে আমি একবার সেখানে পিকে পৌঁছে গেছিলাম প্রিপারেশনে। তখন ভাবলাম আরে অনেকদিন পিছিয়ে গেছে, একটু ডিউটি করি। আর যেটা বললাম ফাইন্যান্সিয়াল প্রবলেম, সেটার জন্য ডিউটি স্টার্ট করলাম।
সেই একটা জিনিস আমাকে এফেক্ট করেছে, নাহলে হয়তো এই 2000 র্যাঙ্ক থেকে 6000 যে নিট পিজিতে, এটা তো হয়তো হতো না। কারণ আমার কিছু কিছু বন্ধু আছে 11,000 র্যাঙ্ক করেছিল ইনিশিয়েট মেতে, তারপরেই যে এই নিট পিজিতে এখানে 2 to 3 মান্থের কাজে লাগিয়ে 2000 র্যাঙ্কে এসে গেছিল। তো এই জিনিসটা হতে থাকে। তার সাথে তার এইটা হলো পয়েন্ট নাম্বার 2, ফাইন্যান্সিয়াল প্রবলেম। 3 নম্বর যেটা বলবো সেটা হলো নিজের হেলথ। দেখো, এই এক্সাম প্রিপারেশন ফেজে অ্যাংজাইটি একটা খুব বড় কাজ, কারণ এমন একটা এক্সাম যার কোনো ফিক্সড ডেট নেই, স্বচ্ছতাভাবে এক্সামটা নেওয়া হচ্ছে, কারণ জানোই এর আগের বার কিভাবে স্ক্যাম হয়েছিল। তো এই যে স্ট্রেস, এটা বিশাল এফেক্ট করবে। ইভেন আমারও হেলথ রিলেটেড বিশাল এফেক্ট করেছিল, যেটা হলো ইরিটেবল বাউল সিনড্রোম, আমি ভুগেছিলাম। তো এটা শুধুমাত্র আমার না, অনেকেরই এটা মানে কমনলি দেখা যায়। তো তাই জন্য নিজের মেন্টাল হেলথ, নিজের ফিজিক্যাল হেলথের কিন্তু উপরেও কিন্তু ধ্যান দিও এই ফেসটাতে, কারণ এই ফেসটাই এরকম, এটা অনেকের এফেক্ট করে। অনেকের ভালো স্টুডেন্টরা অতটা ভালোভাবে দিতে পারে না, জাস্ট বিকজ এই প্রবলেমগুলোর জন্য। তার সাথে কিছু কিছু ফ্যামিলি প্রবলেমও ফেস করেছিলাম। আর এই যে প্রবলেম আমাদের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল, এটাকে ভাবলে চলবে না, কোনো প্রবলেমই আসবে না, সেগুলো মাথায় রেখেই চলতে হবে। তাই জন্য আমি যেটা বললাম, আর্লি প্রিপারেশন নাও, আর সমস্ত নেগেটিভ পয়েন্ট যে আসতে পারে এই মাথায় রেখেই মানে তোমরা প্রিপারেশনটা স্টার্ট করো। প্রিপেয়ার ফর দ্য মোস্ট যেই জিনিসটা বলা হয়, তো সেই অনুযায়ী এক্সামটা দেবে। এইবারে এক্সামটা দিলাম, আমার 6000 মতো র্যাঙ্ক হয়েছে। এইখানে এবার আমি কেন ডিএনবি মেডিসিনই নিলাম সেটা নিয়ে এবার কথা বলতে চাই। দেখো, প্রথমে আমি যেটা বলে দিলাম, মেডিসিনাল ভার্সেস সার্জিক্যাল ফিল্ড, আমি আগেই মানে পুরো লাইন ড্র করে নিয়েছিলাম, কোনো সার্জিক্যাল ফিল্ডে আমি যাব না, স্পেশালি যেখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়, তো আমি সেখানে বাদ দিলাম। এইবারে মেডিসিনাল, এবারে আমার নিট পিজি প্রিপারেশন টাইমে মেডিসিনাল পার্টেও ইচ্ছে ছিল ডার্মাটোলজির দিকে, কারণ ওখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা ওখানে খুব পাওয়া যায়, বাদ বাকি অবভিয়াসলি ফিল্ডে জানাও অতটা পাওয়া যায় না। তো দেখা যাক, সেই অনুযায়ী আমার ডার্মাটোলজি মোটামুটি ফার্স্ট 2000 র্যাঙ্কের মধ্যেই স্টুডেন্টরা নিয়ে নিয়েছে, মানে স্টেট কোটার ভায়া 2000 থেকে 2,500 মধ্যে। তো ডার্মাটোলজি ভার্সেস ডিএনবি মেডিসিন, এই জিনিসটা কি, এমডি হলো মানে গভর্নমেন্টের আন্ডারে যে মানে কলেজে পড়বে, তারপরে তোমাকে 3 বছর ম্যান্ডেটারি সার্ভিস দিতে হবে, কিন্তু ডিএনবিতে সেই পার্টটা নেই। চাকরির দিক থেকে দুজনের ইকুয়াল অপরচুনিটি আছে, যেরকম পরবর্তীকালে যে নিট এসে এখানে এখানে এমডি ভার্সেস ডিএনবি কোনো পার্থক্য দেখা হয় না। ইভেন কর্পোরেট ফিল্ডেও যদি চাকরি করতে যাই তখন এমডি ডিএনবি সেরকম একটা পার্থক্য দেখা যায় না। আর এই মেডিসিন পার্টটা পুরোটাই নিজের উপরে কতটা আমি শিখতে পারবো, তো এই জিনিসটা হলো ডিএনবি। কিন্তু এখানে একটা কি, একাডেমিক্সে জেনারেলি ডিএনবিতে অত থাকে না, কারণ একবার আসে নিজের ডিউটি করে চলে যাওয়ার জন্য। কিন্তু আমি ডিএনবি মেডিসিন নিয়েছি ফর্টিজে, একদিন মুখে শুনলাম ওখানে একাডেমিক্সটা আছে, ওখানে টিচাররা এক একটা কেস ডিসকাশন করায়, তো সেই ভিত্তিতেই আমি ডিএনবি মেডিসিন নিলাম ফর্টিজে। তো বন্ধুরা, এই ছিল আমার টোটাল জার্নি এক্সপিরিয়েন্সটা। এর পরবর্তীকালেও আমি কিছু কিছু ভিডিও বানানোর ট্রাই করব বাংলাতে আমার জুনিয়রদের জন্য। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে নিট পিজি এক্সাম নিয়ে, ওর গাইডেন্স যদি তোমরা চাও আমাকে ডিএম করতে পারো, আমি আমার নাম্বার দিয়ে দেবো। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।